আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি ফজদা রাব্বি। আমার সাথে আছেন গাজী সাখত। সাখত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা সর্বপ্রথম আলোচনা করব ফুটবল নিয়ে। সাখত ভাই, একটি সুসংবাদ নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই। দীর্ঘ 89 বছরের পুরাতন একটি দল মোহামেডান কিন্তু বহু প্রতীক্ষার পরে শিরোপা জিতেছে কিন্তু তারা। ঠিক আছে, ইভেন 3টি ম্যাচ হাতে রেখে কিন্তু তারা শিরোপা জিতে গিয়েছে। এই পরিবর্তনের সিস্টেমটা আপনি কিভাবে দেখেন? তারা কেন এমন পরিবর্তন হঠাৎ করে হয়ে গেল? 89 বছরে তারা যে সফলতা অর্জন করতে পারলো না, 89 বছর পরে এসে 3 ম্যাচ হাতে রেখেই তারা পরিবর্তনটা তারা কিন্তু দল হিসাবে সফল। আমরা যদি 1936 সালে মানে প্রতিষ্ঠিত হয় মোহামেডানের কথা বলি, তার মানে বুঝতে পারতেছেন যেটা বলছিলেন যে 89 বছর একটা পুরনো ক্লাব। তাদের কিন্তু কোটি টাকার সুপার কাপ, স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপ সব ধরনের মানে ফুটবলের যত রকমের শিরোপা আছে বাংলাদেশে সবগুলো ওরা জিতেছে। কিন্তু কিভাবে যেন মানে প্রিমিয়ার লিগ নামকরণ হওয়ার পর থেকে দলটা ফাইনাল খেলছে, মানে 7বার ফাইনাল খেলার পর তারা কিন্তু একবার ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি। এবং এবারের মানে তারা এতটাই ভালো খেলেছে যে যার জন্য কিন্তু তারা 3 ম্যাচ হাতে রেখেই মানে তারা শিরোপা উদযাপন করে। এবং আজকে কিন্তু হচ্ছে তারা চ্যাম্পিয়ন্স লেখা জার্সি পরে এবং তাদের ক্লাবগুলো 1957 সাল থেকে ধরে তারা যতগুলো শিরোপা জিতেছে সবগুলো তাদের টি শার্টে লেখা ছিল এবং ওই জার্সিটা পরে আসলে তারা উদযাপন করছে, যেটা একটা ভিন্ন মাত্রা দেয়। তাদের হোম গ্রাউন্ড ছিল কুমিল্লা শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং ধর্মসাগরের নদীর পাশে যে উদযাপনটা, সেই উদযাপনটা কিন্তু অন্যান্য আসর থেকে ছাড়িয়ে গেছে। এবং আপনি জানবেন এখনো হয়তো সম্ভবত আমরা যখন কথা বলছি আমাদের যে মতিঝিলস্থ যে মোহামেডান ক্লাব, এখানে কিন্তু আনন্দের জন্য মানে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের আনন্দময় উদযাপনটা আরো নতুন ভাবে শুরু হবে। এবং আপনি যেমনটা পরিবর্তনের কথা বলছিলেন, এখানে কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে সুলেমান দেবেতা খুব বড় রকমের একটা ভূমিকা পালন করেছেন এবং তিনি গত 5-7 মৌসুম ধরে মোহামেডান খুব ভালো খেলতেছে। ইভেন তিনি পারিশ্রমিক না পাওয়ার পরেও কিন্তু মোহামেডানকে নিয়ে তার কোনো আক্রোশ নেই বা কোনো ক্ষোভ নেই। যখন একটা দল হয়ে খেলবে তখন কিন্তু আসলে শিরোপাটা এইভাবে হয়তো তারা সামনে আরো অনেকগুলো শিরোপা জিতবে। শুভকামনা মোহামেডানের জন্য, তারা শিরোপা জিতেছে প্রিমিয়ার লিগে। সাকিব ভাই, ভুটান কিন্তু বাংলাদেশ 31 মেতে আসার কথা ছিল, কিন্তু তারা 31 তারিখ থেকে বাংলাদেশের ক্যাম্পটা শুরু হওয়ার কথা ছিল ফুটবলের জন্য, কিন্তু সেটা একদিন এগিয়ে নিয়ে এসে 30 তারিখে চলে এসেছে। 30 তারিখে হবে এবং ভুটানের বিপক্ষে ম্যাচটা ভুটানের বিপক্ষে ম্যাচটা শুরু হবে 4 জুন এবং এই ম্যাচটা কিন্তু আমাদের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। হামজা চৌধুরী কবে যোগ দেবে? হ্যাঁ, হামজা চৌধুরী আমাদের সাথে যোগ দেবে 2রা জুন এবং সামিত সুমের 3রা জুন। যেহেতু হামজা চৌধুরী 3রা জুন এসে হয়তো 4 জুনের ম্যাচটা হয়তো সামিত সুমকে আমরা ম্যাচে নাও পেতে পারি। তবে আমাদের যে ফাহমিদুল, যাকে ভারতের বিপক্ষে ম্যাচে বাদ দেওয়া হয়েছিল, তবে তিনি 30 জুন থেকে অ্যাভেলেবেল থাকবে। আশা করি তিনি ভুটানের সাথে ভালো খেলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে মহাগুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হাইপ তৈরি হওয়ার যে ম্যাচটা আছে সেই ম্যাচে আমরা তাকে পাবো। সাকাত ভাই, এখন আমরা ক্রিকেটে চলে যাব। জুরুট অতি অল্প ম্যাচ খেলে কিন্তু সে 13,000-এর ক্লাবে পৌঁছে গিয়েছে। জুরুট ইতিমধ্যে লিজেন্ডারি হয়ে গেছে। যেমন আমি যদি টেস্ট ক্রিকেটে বলি, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জুরুট, তারপর হচ্ছে স্টিভ স্মিথ, এদের কিন্তু ফ্যাব 4 বলা হয়। এবং ফ্যাব 4-এর মধ্যে শেষের যদি আমি গত 2 থেকে 3 বছর স্টার্টটা দেখি, তখন কিন্তু সবার উপরে হচ্ছে এখন জুরুট। আপনি দেখে থাকবেন যে মাত্র 153 ম্যাচ খেলে কিন্তু 13,000 রান করে ফেলছে। এবং তার কাছাকাছি আছে সাউথ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস, তিনি 159 ম্যাচে মাইলফলক স্পর্শ করেছেন। এবং আমি বাকি নামগুলো দেখলেও দেখবেন তারা কিন্তু সবাই লেজেন্ড। বাকি নাম পরের নামটা হচ্ছে রাহুল দ্রাবিড়, 160 ম্যাচ খেলার পরে, রিকি পন্টিং 162 এবং সচিন টেন্ডুলকারের মতো মহাতারকারের কিন্তু 163 ম্যাচ খেলতে লেগেছিল। এবং সে জায়গায় জরুর কিন্তু সবার থেকে আলাদা। এবং ফ্যাব 4-এর জন্য সম্ভবত ফ্যাব 4-কে লিড দিচ্ছে জরুর, মানে সাম্প্রতিক যে টেস্ট খেলাগুলো হচ্ছে। সাকাত ভাই, বাংলাদেশের বিপক্ষে কিন্তু শেষ টেস্ট ম্যাচ খেলার ঘোষণা দিয়ে ফেলেছেন ম্যাথুস, এই সম্পর্কে আপনি কি বলবেন? ম্যাথুসের বিষয়টা যদি আমরা একটু বলি, আমরা যখন শ্রীলঙ্কা বা বাংলাদেশ বা অন্যান্য দলের সাথে যখন খেলা দেখি, মাহিলা জয়বর্ধন বা কুমার সাঙ্গাকারার পরে বা সনদ জয়সূর্যের পরে কিন্তু শ্রীলঙ্কা দলটাকে টেস্ট ক্রিকেটে একাই টেনে নিয়ে গেছে হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথুস।
এবং এখানে একটা বিষয় দেখেন, মিথিউস সাথে বাংলাদেশের কিন্তু একটা মানে সাপে নেউলে সম্পর্ক আছে। আপনি যেটা এর আগে দেখেন টাইম আউটের যে বিষয়টা ছিল, এটা নিয়ে কিন্তু খুব আলোচনা ছিল। এখন দেখেন একটা মজার বিষয় তো মাঠে ঘটতে যাচ্ছে, যে টাইম আউট আমরা মিথিউসকে দেখিয়েছি, তাকে কিন্তু অবশ্যই আমরা গার্ড অফ অনার দেওয়ার কথা, যেহেতু এরকম একটা লিজেন্ডারি ক্রিকেটারকে টেস্ট ক্রিকেট থেকে বিদায় দেওয়া হচ্ছে, তখন একই সাথে টাইম আউট থেকে কিন্তু সে গার্ড অফ অনার পাবে, এবং সেটা কিন্তু আসলে খুব সুন্দর একটা দৃশ্য আমাদের দেখার জন্য। ক্রিকেট তারকারা, ফুটবল এবং ক্রিকেট তারকা যেই চলে যায়, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক, দুঃখজনক। তো সবার জন্য আমরা প্রত্যাশা রাখবো তারা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু ক্রিকেটের পাশেই থাকে এবং ক্রিকেটের কাঠামোর উন্নতিতে যাতে তারা সবসময় সহযোগিতা করে সবাইকে। বাংলাদেশের এই দল নিউজিল্যান্ডের সাথে কিন্তু প্রথম ম্যাচে ভালো একটা রান করেছিল, 357 রান। এই দলগুলোর ক্ষেত্রে আপনি দেখেন, আমাদের এই দলটা কিন্তু জাতীয় দলের মোড়ানো একটা দল, যেটা আমি আপনাকে এর আগে বলেছিলাম। তারা কিন্তু 357 রান করেছে এবং 225 রানে একটা সময় তাদের 4 উইকেট থাকার পরে তাদের রানটা কিন্তু ততটা ভালো হয়নি। তারপরে দেখেন এখন বোলিং এর দিক থেকেও তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথম দিন গতকালকে 104 রানে 1 উইকেটের পর আজকে সারাদিনে বৃষ্টি বিঘ্নিত থাকায় কিন্তু তারা মাত্র 3টে উইকেট নিতে পেরেছে এবং শেষ পর্যন্ত 277 রানে তাদের, বৃষ্টির কারণে বলা যায় তাদের ভাগ্য। 277 রানে 4 উইকেট। এখন বৃষ্টি কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করতেছে, এবং বাংলাদেশ এভাবে চলতে থাকলে হয়তো ম্যাচটা ড্রর দিকে আগাবে। আচ্ছা, বাংলাদেশ ইমার্জিং দলটা কিন্তু দলটাও কিন্তু প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করেছিল এবং 308 রান করার পরে সাউথ আফ্রিকা কিন্তু 243 রান করে, এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 2 রানে 5 উইকেট পড়ে যায় এবং শেষ পর্যন্ত 83 রানে 5 রানে 2 উইকেট পড়ে এবং শেষ পর্যন্ত 83 রানে 5 উইকেট পড়ে যায়। তো খেলা হলে সম্ভবত তারা হেরেই যেত। এটাও কিন্তু বৃষ্টির জন্য তাদের ম্যাচটা হয়তো আমরা বলতে পারি যে বাংলাদেশের ভাগ্যটা বৃষ্টির উপর নির্ভর করে আগাচ্ছে এখন। হ্যাঁ, এখন এই অন্তত এই ম্যাচটার কথা আমরা বলতেই পারি। আচ্ছা দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ক্রীড়া ইভেন্ট নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।